কি হলো কি রাঘব? তুমি এখন এখানে এভাবে দাঁড়িয়ে আছো? যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু। বাবা রাজকুমার, তুমি দেখি আমাকে রীতিমতো ভয় দেখাতে শুরু করেছো। আর তাছাড়া আমি এখান থেকে না গেলে তুমি কি করবে আমাকে বলো তো? তুমি সামান্য একটা পাখি মাত্র, আর তাই তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমি যে তোমাকে আর বাঁচতে দিব না রাজকুমার, আমার হাতে যে তোমাকে মরতেই হবে। সেদিন আমাকে বোকা বানিয়ে আমার হাত থেকে তুমি পালিয়ে আসতে পেরেছো ঠিকই, এখন তুমি কি করে পালাবে বলো তো? দেখুন, আমি আপনাকে আবারও অনুরোধ করছি, তারপরও আপনি আমার কথাটা শুনুন। আমি এই নীল পদ্মটি অকারণে নেইনি। আমার আমার বন্ধুকে তার আসল রূপে ফিরিয়ে দেওয়ার জন্য এই নীল পদ্মটি আমি এখান থেকে নিয়েছি। আর হ্যাঁ, আমি যেহেতু আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারিনি, সেহেতু আমি সত্যি অপরাধ করেছি। আর আপনি আমার অপরাধের শাস্তি যেভাবে দিতে চান আমি সেভাবে মাথা পেতে নেব। কিন্তু তার আগে আপনি আমার কথাটা একটু শুনুন। আমি আমার বন্ধুকে তার আসল রূপ ফিরিয়ে দিয়ে আবার আপনার কাছে না হয় ফিরে আসব, তখন না হয় আপনি আমাকে শাস্তি দেবেন। এখন এখন দয়া করে আপনি আমাকে যেতে দিন। কিন্তু মেয়ে, তুমি তো তোমার কথা দিয়ে আমাকে আটকাতে পারবে না। আমার যে কাজ, সে কাজ আমাকে করতেই হবে। আর সব থেকে বড় কথা হলো, এই নীলপদ্ম যে স্পর্শ করে তাকে সাথে সাথে আমি শাস্তি দেই। আর হ্যাঁ, তবে তোমার জন্য আমি একটা উপায় বলে দিতে পারি। আর তুমি যদি চাও, সেই উপায়ে নিজের প্রাণ রক্ষা করতে পারবে। আর এই নীলপদ্ম এখান থেকে নিয়েও যেতে পারবে। তখন আমি তোমাকে আর একটুও বাধা দেব না, আর তুমি কোনো শাস্তিও পাবে না। সত্যি সত্যি বলছেন জলপরি? তাহলে আমাকে বলুন না, কি এমন উপায় আছে যে উপায় আমি এখান থেকে নীলপদ্ম নিয়ে যেতে পারবো আর আমার কোনো শাস্তি হবে না? আপনি দয়া করে আমাকে বলুন না। বলছি, অবশ্যই বলছি তোমাকে। বলছি, তুমি এখান থেকে এই নীল পদ্মটি তুলে নিয়ে পাড়ে উঠতে পেরেছো যেহেতু, সেহেতু আমি তোমাকে এই পরীক্ষাটি নিতে চাই। সেহেতু আমি তোমার এই পরীক্ষাটি নিতে চাই। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলেই তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে আর এই নীল পদ্ম এখান থেকে নিয়ে যেতে পারবে। আর তুমি যদি কোনোভাবে আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হও, তাহলে তোমাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আর এই নীল পদ্ম আবার এই নীল সরোবরে এসে আগের জায়গায় অবস্থান করবে। কি বলছে কি এই জলপরীটা? আমাকে পরীক্ষা দিতে হবে? কিন্তু আমি আমি কি এই জলপরীর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো? কিছুই তো বুঝতে পারছি না। তবে যে করেই হোক আমাকে যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। এর বিনিময়ে যদি আমি আমার প্রাণ রক্ষা করতে পারি আর এই নীল পদ্মটি এখান থেকে নিয়ে যেতে পারি, তাহলে এই পরীক্ষা যত বড় কঠিন পরীক্ষাই হোক না কেন, আমাকে এই পরীক্ষাটি দিতেই হবে। আর শুধুমাত্র তাই নয়, এই পরীক্ষা যে উত্তীর্ণ হতেই হবে। কি হলো কি অভাগী, তুমি চুপ করে আছো? আমার কথার উত্তর দিচ্ছ না যে? তাহলে কি তুমি এই পরীক্ষা দিতে চাও না? না না জলপরি, আমি আমি আপনার কাছে পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি দয়া করে আমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। বলুন বলুন কি পরীক্ষা দিতে হবে আপনার কাছে? আমি আপনার কাছে যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি। আমি খুশি হয়েছি যে তুমি আমার কাছে পরীক্ষা দিতে রাজি হয়েছো। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার পরীক্ষা নেব। আর সেটা হলো, তোমাকে আমি 3টি প্রশ্ন করব, আর সেই প্রশ্নের সঠিক উত্তর তোমাকে দিতে হবে। তুমি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে তুমি নির্দ্বিধায় এই নীলপদ্ম নিয়ে এখান থেকে চলে যেতে পারবে। আর যদি তুমি ব্যর্থ হও, তাহলে তোমার কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি। ঠিক আছে, তাহলে আপনি আমাকে এই 3টি প্রশ্ন করুন। বলুন বলুন কি কি প্রশ্ন আছে আপনার? এই তো এই তো আমি এই গুহার বাইরে বেরিয়ে আসতে পেরেছি। আর যা করার আমাকে এই গুহার বাইরে থেকেই করতে হবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এই গুহার ভেতরে আমার কোনো শক্তি কাজ করবে না। আর তাই আমাকে এই গুহার বাইরে থেকে তন্ত্র সাধনা করতে হবে। আর আমাকে আমার সুরক্ষা করে নিতে হবে, যেন আমি ওই 7 খরা মোহর স্পর্শ করলেও
কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে না পারে। আমি অনায়াসে ওই 7 গড়া মোহর নিয়ে এখান থেকে চলে যেতে পারি। আমি যতবার ওই গুহার মধ্যে থাকা 7 গড়া মোহর স্পর্শ করতে গিয়েছি, ততবারই কোনো না কোনো এক শক্তি এসে আমাকে বাধা প্রদান করেছে। আমি জানি এই শক্তি কোনো সাধারণ শক্তি নয়। এই 7 গড়া মোহর সুরক্ষিত করার জন্যই নিশ্চয় এই শক্তি ব্যবহার করা হয়েছে। তবে আমিও কম যাই না। আমিও তন্ত্র বুড়ি। যে করেই হোক আমার শক্তির মাধ্যমে এই শক্তির বাধা ভেঙে ওই 7 গড়া মোহর পর্যন্ত আমাকে পৌঁছতে হবে। অনেক অনেক কষ্টে আমি মোড়ল গিন্নিকে আমার পথ থেকে সরাতে পেরেছি। আর এখন শুধুমাত্র আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই জাদু শক্তিটা। আর সেই কাঁটাটাকে আমাকে যে করে হোক সরিয়ে ফেলতে হবে। ওই 7 গড়া মোহরের মালিক যে আমাকে হতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আর একটু দেরি করব না, এক্ষুনি আমাকে যা করার করতে হবে। এই কথা বলে তন্ত্রপুরী তার জাদু শক্তির মাধ্যমে সেখানে তার যজ্ঞের ব্যবস্থা প্রস্তুত করে। এই তো আমার যজ্ঞের ব্যবস্থা হয়ে গেছে। আর এখানে এখনই আমাকে বসে যজ্ঞ করতে হবে। আর যা করার আমাকে এই যজ্ঞের মাধ্যমেই করতে হবে। আর আমার বিশ্বাস আমি কিছুতেই হারবো না, আমাকে যে সফল হতেই হবে। এই যজ্ঞের মাধ্যমে আমাকে এমন এক শক্তি উৎপন্ন করতে হবে যে শক্তি আমাকে এই গুহার মধ্যে গিয়েও সুরক্ষিত রাখবে। কোনো শক্তি যেন আমাকে বাধা দিতে না পারে। আর আমার বিশ্বাস আমি নিশ্চয়ই সেটা করতে পারবো, কারণ এই তন্ত্রপুরী কিছুতে কখনো কোনোদিনও হার মানতে শেখেনি, আর আজও হার মানবে না। ওই 7 গড়া মোহর আমাকে নিজের করে নিতেই হবে। না না, আর দেরি করব না, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজ যে আমাকে সম্পন্ন করতেই হবে। এই কথা বলে তন্ত্রপুরী আর একটু দেরি না করে তার যজ্ঞে বসে পড়ে। আর বেশ কিছুটা সময় ধরে সে তার যজ্ঞ করতে থাকে। ওদিকে সেই মহিলা চলতে থাকে আর সাধু বাবা তার পিছু পিছু চলতে থাকে। এত করে মনে হয় ওদিকে কাজ হয়ে গেছে, কারণ মন্ত্রী পুত্র তো আমাকে বলেছিল আর সামান্য কিছু সময়ের কথা। আমি তো অনেকটা সময় ধরে এই সাধু বাবাকে একের পর এক ঘুরিয়ে চলেছি, আর এর মধ্যে কেটে গেছে অনেকটা সময়। আর এই সময়ের মধ্যে নিশ্চয় মন্ত্রীপুত্র তার কাজ সম্পন্ন করে প্রাসাদের উদ্দেশ্যে ফিরেও গেছে। না 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 না, সে তো প্রাসাদে ফিরে যাবে না। সে তো বলেছিল আমাকে আমার পাওনাটা দিয়ে তারপর প্রাসাদে যাবে। আর তাছাড়া আমাকে সে এটাও বলে দিয়ে গিয়েছিল যে সে আমাকে কোথাও একটা দাঁড়াতে। কিন্তু সাধু বাবা তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না। সাধু বাবার সামনে থেকে যে করেই হোক আমাকে সরে যেতে হবে, কিন্তু কিভাবে সরবো সেটাই তো বুঝতে পারছি না। আর তাছাড়া সাধু বাবা যদি একবার বুঝতে পেরে যায় যে আমি তাকে এতটা সময় ধরে ধোঁকা দিয়েছি, তাহলে তো আমি মহা বিপদে পড়ে যাব। কিন্তু এখন যে করে হোক আমাকে যে বিপদ থেকে নিজেকে উদ্ধার করতেই হবে। যে করেই হোক সাধু বাবার চোখের আড়াল আমাকে হতেই হবে। আর এখান থেকে সরে গিয়ে মন্ত্রীপুত্রের সাথে দেখা করতেই হবে। কিন্তু কি করে আমি সাধু বাবাকে পেছন থেকে সরাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি এতটা সময় ধরে এই মহিলার পেছনে এভাবে ছুটতেই চলেছি, কিন্তু এই মহিলা এখন পর্যন্ত আমাকে কিছুই দেখাতে পারেনি। আমার তো মনে হচ্ছে ওর কোনো বিপদ আপদ হয়নি, শুধু শুধু আমাকে ধোঁকা দিয়ে চলেছে। আর আমি বোকার মতো ওর পিছু পিছু চলেছি। কিন্তু আমি কি করে এত বড় বোকা হতে পারলাম? না না, কিছুতেই এমন বোকামি করা যাবে না। আমার মনে হচ্ছে এই মহিলা আমার সাথে কিছু একটা করতে চাইছে, কিন্তু আমিও কিছুতেই ওকে ছাড়বো না। যে করেই হোক ওকে আমাকে আটকাতেই হবে। এ কথা বলে সাধু বাবা সেখানে দাঁড়িয়ে পড়ে আর সেই মহিলাটির উপর দূর থেকে শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথে মহিলাটি সেখানেই বন্দী হয়ে যায়। এটা কি হলো? আমি তো এখানে বন্দী হয়ে গেলাম। তার মানে ওই সাধু সব কিছু বুঝতে পেরে গেছে।
আর তাই তো সে তার শক্তির মাধ্যমে আমাকে এইভাবে বন্দি করে ফেলেছে। এখন আমি কি করব? কি করে এখান থেকে মুক্ত হব? তার মানে কি আমি সত্যি সত্যি ফেঁসে গেলাম? সাধু বাবা আর একটু দেরি না করে সেই মহিলার কাছে গিয়ে হাজির হয়। কি ভেবেছিলি তুই আমাকে বোকা বানাবি, তাই তো? তোর কি একটি বারের জন্য ভয় হলো না যে আমাকে বোকা বানাতে গিয়ে তুই বিপদে পড়তে পারিস? আমি জানি না তুই কেন এমনটা করেছিস। তুই যা করেছিস বড্ড ভুল করেছিস, আর এই ভুলের মাসুল তোকে সারা জীবন দিতে হবে। তোকে এখানে এভাবেই জঙ্গলের মধ্যে সারা জীবন বন্দি হয়ে থাকতে হবে। আমি না চাইলে কেউ তোকে এখান থেকে মুক্ত করতে পারবে না, কেউ না। তোর পাপের শাস্তি তোকে ভোগ করতেই হবে। এ কথা বলে সাধু বাবা আর একটু দেরি না করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এ কি, আমি এইভাবে নিজের পাতা ফাঁদে নিজেই ফেঁসে গেলাম। এখন এখন আমাকে এইভাবে সারা জীবন এখানে বন্দি হয়ে থাকতে হবে। এখন আমাকে কে রক্ষা করবে এখান থেকে? ওই মন্ত্রীপুত্র তো কোনোভাবে কিচ্ছুটি জানতে পারবে না যে আমি এখানে এইভাবে বন্দি হয়ে আছি। আর শুধু সেটাই নয়, সাধু বাবাকে যে আমি বুঝিয়ে শুনিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব, সেটাও তো হলো না। কারণ সাধু বাবা তো আমাকে এখানে এভাবে বন্দি করে রেখে গেল। এখন কি করব আমি? এ কথা বলে মহিলাটি কাঁদতে থাকে। এ কি দেখছি আমি? অভাগী তো মহা বিপদে পড়ে আছে। কি বলছেন কি? অবাগী মহা বিপদে পড়ে আছে মানে? আমার অবাগীর কি হয়েছে? আপনি দয়া করে বলুন, আপনার কথা যে আমি কিচ্ছু বুঝতে পারছি না। অভাগী ওই নীল জলপরীর সামনে যে বন্দি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে অভাগী আর ওই নীল পদ্ম নিয়ে আসতে পারবে না। এসব কি বলছেন কি? এটা কিছুতেই হতে পারে না। আমার অবাগীর কোনো ক্ষতি হতে পারে না। আপনি শান্ত হন, এত অস্থির হবেন না। এখন আমাদের যে আর কিচ্ছু করার নেই, শুধুমাত্র আমাদেরকে অপেক্ষা করতে হবে আর বিধাতার কাছে এটা প্রার্থনা করতে হবে যে অভাগী যেন ওর বিপদকে মোকাবেলা করে ফিরে আসতে পারে। আসলে অভাগীকে ওই নীল সরোবরে নীল জলপরীর 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর অভাগী যদি সেই 3টি প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে যে অভাগী ওই নীলপরীর হাত থেকে মুক্তি পাবে না। আর যদি সে কোনোভাবে ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে অভাগী আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। কি বলছেন কি? 3টি প্রশ্ন? কিন্তু কি এমন 3টি প্রশ্ন করবে ওই জলপরীটা, সেটাই তো বুঝতে পারছি না। আর আমার অবাগী কি সত্যি সত্যি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে? সেটাই তো চিন্তার, কারণ এই জলপরী সাধারণ কোনো প্রশ্ন করবে না। ও এমন প্রশ্ন করবে যে প্রশ্নের উত্তর নিশ্চয়ই সাধারণ কেউ জানে না। সে তার ওই 3টি প্রশ্ন করে অভাগীকে বিপদে ফেলার চেষ্টা করবে। আর তাই তো অভাগী কি করে ওই বিপদ থেকে উদ্ধার পাবে, সেটাই তো বুঝতে পারছে না। হে বিধাতা, আমার মেয়ে তো কোনো অন্যায় কাজ করেনি কখনো। ও অন্যের ভালো করার জন্য নিজের প্রাণ পর্যন্ত বাজি রাখতে চলেছে। আর তাই তুমি ওকে সাহায্য করো বিধাতা, তুমি ওকে সাহায্য করো। আর আমার অভাগী যেন ওই 3টি প্রশ্নের উত্তর দিয়ে ওখান থেকে চলে আসতে পারে। তুমি ওকে সাহায্য করো, সাহায্য করো। কি হলো কি অভাগী? তুমি প্রস্তুত তো আমার 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? আর আমার তো মনে হচ্ছে তুমি আমার 3টি প্রশ্নের কথা শুনে বড্ড ভয় পেয়ে গেছো। না না জলপরি, আমি ভয় পাইনি। আপনি আপনার 3টি প্রশ্ন করতে পারেন। আমি আপনার এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমি কোনোভাবে ব্যর্থ হই, তাহলে ভাববো বিধাতা হয়তো বা চাননি যে আমি আপনার এই 3টি প্রশ্নে উত্তর দিতে পারি, আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। বাবা অভাগী, বিধাতার উপর দেখছি
তোমার অনেক ভরসা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বিধাতার উপর ভরসা আছে আমার অনেক বেশি। কারণ বিধাতাই তো আমাকে এত দূর আসার শক্তি জুগিয়েছেন। আর তিনি যদি না থাকতেন তাহলে তো আমরা সবাই অর্থহীন। আর তাই বিধাতার উপর যে ভরসা করতেই হবে। আর আমি শুধুমাত্র তার উপরে ভরসা করেই আমার সকল কাজ শুরু করি। আর আমার বিশ্বাস, আমি তার উপর ভরসা করলে আমি আপনার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। এবার আপনি আপনার 3টি প্রশ্ন এক্ষুনি আমাকে করুন। ঠিক আছে, তাহলে দেখি তুমি আমার 3টি প্রশ্নের উত্তর কিভাবে সঠিকভাবে দিতে পারো। শোনো, আমার প্রথম প্রশ্ন হলো, কি এমন জিনিস যার উচ্চতা এই পৃথিবীর থেকেও অনেক অনেক বেশি? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো এটা, যে এমন কি জিনিস আছে যেটা সব মানুষই জানে, কারোর অজানা নেই, আর যেটা অবশ্যই ঘটবে এটাও নিশ্চিত, কিন্তু তারপরও কোনো মানুষই সেটা মানতে চায় না। বলো বলো সেটা কি? আর হ্যাঁ, আমার তৃতীয় প্রশ্ন আর শেষ প্রশ্নটি হলো, এই পৃথিবীতে আগুনের থেকেও আরো অধিক অধিক উত্তাপ কার বেশি আছে? বলো, এই 3টি প্রশ্নের উত্তর কি হবে? যদি কোনোভাবে তুমি এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো, তাহলে তুমি বাধাহীনভাবে এখান থেকে চলে যেতে পারবে। আর যদি না পারো, তাহলে তোমার কি অবস্থা হবে সেটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো অভাগী। আমাকে আর তোমাকে কিচ্ছুটি বলে দিতে হবে না। এবার এবার তুমি চেষ্টা করো আমার 3টি প্রশ্নের উত্তর দেওয়ার। অবাকে জলপরি 3টি প্রশ্ন শুনেই বড্ড অবাক হয়ে যায়। বন্ধুরা, তাহলে অবাকে কি পারবে এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে জলপরির হাত থেকে মুক্তি পেয়ে এই নীলপদ্ম নিয়ে ফিরে আসতে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।